মালির এই অদ্ভুত শেষ ইচ্ছার কথা শুনে রাজা খুবই অবাক হলেন। কি এমন কথা, যে কথাটা আর কেউ শুনতে পারবে না, এমনকি তার প্রধানমন্ত্রীও না। অনেক ভেবে ভেবে তিনি কুল কিনারাও পেলেন না। অবশেষে একজন মৃত্যুপথযাত্রীর অন্তিম ইচ্ছা পূরণের জন্য তিনি রাজি হলেন। আবার গোপন কথাটা কি এটাও জানতে তার খুবই আগ্রহ হচ্ছিল। সুতরাং সর্দার মালিকে হাত পায়ে শিকড় পরিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। মালির ইচ্ছা অনুযায়ী এবার সব লোক লস্কর অন্দরমহল থেকে বের হয়ে গেল। শুধু প্রধানমন্ত্রী দরজা বন্ধ করে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের দেশে ছোটদের গল্প বলা শুরু হয় এই বলে, এক দেশে ছিল এক রাজা, তারপর রানী, রাজপুত্র, মন্ত্রীপুত্র, কোটালপুত্র ইত্যাদি নিয়েই গল্প সিঁড়ি বেড়ে উঠে যায় তরতর করে, এগুতে থাকে তরতর করে এর শেষ ধাপ পার না হওয়া পর্যন্ত। এভাবে চলতে থাকে। এই রকম এক রাজার গল্প শোনাবো তোমাদের। তবে এই গল্পের রানী রাজপুত্ররা নাই, তার স্থলে এই গল্পের রাজা অন্যরকম রাজা। শোনো তাহলে। এক দেশে ছিল এক রাজা, তার ছিল বাগান করার শখ। দেশ বিদেশে হরেক রকমের ফুল আর ফলের গাছ নিয়ে তার সুন্দর বৈচিত্র্যময় বাগান। নানা রকম ফুলের বাহার আর নানা স্বাদের ফলে তার বাগান থাকে সবসময় ভরপুর। দেশ বিদেশে রাজার এই অদ্ভুত শখের কথা লোকের মুখে মুখে। কেউ তার হয়ে বিশেষ কিছু করতে চাইলে এমন একটা গাছ জোগাড় করার কথা সবাই ভাবে, যে গাছ সহজে পাওয়া যায় না। একবার হলো কি, এই রাজার পাশের এক রাজ্যের রাজার পক্ষ থেকে তাকে এমন একটা গাছ উপহার পাঠানো হলো, যেই গাছে বছরে একটাই ফল ধরে, আর সেই ফল যেমন লাল টকটকে তেমনি খেতেও মিষ্টি। এই আজব গাছ পেয়ে রাজা তো মহা খুশি। তিনি মালিদের সর্দারকে ডেকে পাঠালেন এবং বললেন, গাছের চারাটি যেন বাগানের মধ্যখানে খুব সাবধানে লাগান, আর প্রথম ফল আসলেই তাকে জানাতে বললেন। মালি মাথা নত করে দরবার থেকে বের হয়ে এসে তার অধীনস্থ সমস্ত মালিদেরকে ডেকে রাজার আদেশ শোনালেন। বিশেষভাবে সকলকে বলে দেওয়া হলো যেন তারা সবাই চারাটি খুব যত্ন করে দেখাশোনা করে। এর অন্যতা হলে যে মৃত্যু অবশ্যম্ভাবী তাও বলে দেওয়া হলো। কিছুদিনের মধ্যেই গাছটি লকলক করে বেড়ে উঠল। তারপর যথানিয়মে ফুল এলো। রাজা তো মহা খুশি হয়ে দিন গুনতে লাগলেন। কবে নাগাদ ফল পাকে সে প্রতীক্ষায় থাকলেন। এক এক করে দিন কাটতে লাগলো, আর ফলটাও বড় হতে লাগলো। অবশেষে ফল বড় হলো, ধীরে ধীরে রঙও টকটকে লাল হয়ে গেল। রাজার আর তর সয় না। মালি এসে খবর দিল ফলটাতে পাক ধরেছে এবং আগামীকাল খাবার মতো হবে। শুনে রাজা পরের দিন সকালেই নিজেই গাছ থেকে ফলটা তুলবেন বলে মালিকে জানিয়ে দিলেন। কিন্তু রাজার আর মনের আশা পূরণ হলো না। পরদিন সকালে দেখা গেল যে একটা ইঁদুর গাছের ফলটা খাচ্ছে। ইঁদুরটা যে কখন গাছে উঠেছিল সেটা কেউ দেখেনি। ফলটা খাওয়া প্রায় শেষ, এমন সময় মালিদের একটা দলকে আসতে দেখে ইঁদুরটা লাফ দিয়ে নেমে গেছে। গাছের পাশে একটা গর্ত ঢুকে পড়ল। মালিরা হায় হায় করতে লাগলো, কিন্তু তাদের এখন আর কিছুই করার নেই। ভয়ে ভয়ে সর্দার মালি মাথা নত করে রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। ভয়ে তার পা থরথর করে কাঁপছে। না জানি রাজা তাকে কি কঠিন শাস্তি দেন। রাজা সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। মালিকে কোনো শাস্তিও দিলেন না, শুধু গম্ভীর হয়ে মালিকে বললেন, যেমন কর্ম তেমন ফল। ইঁদুর শীঘ্রই এর শাস্তি পাবে। সত্যি সত্যি 2 দিনের মধ্যেই সবাই ইঁদুরের শাস্তি দেখতে পেল। 2 দিন পরে কোথা থেকে একটা সাপ এসে ওই ধেড়ে ইঁদুরকে ধরে নিচে নিয়ে যেতে লাগলো। এই কে আছিস, লাঠিয়ান, বল্লমান বলে হাঁকাহাঁকি শুরু হয়ে গেল। ছোট মালিরা লাঠি নিয়ে আসতে না আসতেই সাপটা ইঁদুরকে মুখে নিয়ে
একটা গাছের নিচের গর্তে ঢুকে পড়ল। এখন গর্তের ভিতরের সাপ মারতে হলে গাছের নিচে গর্ত খুঁড়তে হবে। সেই ক্ষেত্রে ওই গাছটি হয়তো মরেও যেতে পারে। সুতরাং রাজা সিদ্ধান্ত দিলেন যে গাছটাকে পাহারা দিয়ে রাখা হবে। সাপটা আবার যখন ইঁদুরের খোঁজে বের হবে তখন তাকে মারা হবে। একে একে 3 দিন কেটে গেল, কিন্তু সাপটা তবুও গর্ত থেকে বের হলো না। অবশেষে 4 দিনের দিন সাপটা গর্ত থেকে মাথা উঁকি দিল। সঙ্গে সঙ্গে মালিরা এটা সর্দারকে জানালো। ঠিক হলো, সাপটা বের হলেই প্রথমে সর্দার মালি এক ঘা দিয়ে সাপটাকে আঘাত করবেন এবং তারপর অল্প বয়সী আরেকজন মালি সাপটাকে মেরে ফেলবে। সেই যুবক মালিটিকেও নির্ধারণ করা হলো। সাপ মারলে রাজা নিশ্চয়ই পুরস্কার দিবেন। ফলে সর্দার ও যুবক মালি খুব উৎসাহ নিয়ে একটু দূরে অন্য একটা গাছের নিচে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষার পরে অবশেষে সাপটা বাইরে কোথাও কাউকে দেখতে না পেয়ে ধীরে ধীরে গর্তে থেকে বের হয়ে অন্য একটা ঝোপওয়ালা ফুল গাছের দিকে রওনা হলো। যুবক মালিটার আর তর সইল না। সর্দার মালি যে আগে সাপটাকে মারবে সে কথা ভুলে গেল। দৌড়ে গিয়ে ঝোপের মধ্যে ঢোকার আগেই সাপটাকে লাঠির বাড়িতে সে মেরে ফেলল। সর্দার মালি এই ঘটনায় নিজের রাগ সামলাতে পারলেন না। তিনি হাতের লাঠি দিয়ে যুবক মালির মাথার উপর এক বাড়ি মারলেন। আঘাত গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ যুবক মালি মারা গেল। সঙ্গে সঙ্গে এই নিদারুণ খবর রাজার কানে পৌঁছে দেওয়া হলো। সাপটি যে ইঁদুর খাওয়ার উপযুক্ত শাস্তি পেয়েছে সে খবর শুনে তিনি খুশি হলেন। কিন্তু যুবক মালিকে হত্যার দায়ে সর্দার মালিকে কায়েতখানায় আটকানো হলো। ঠিক হলো, আজ থেকে 7 দিন পরে বুড়ো মালিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং রাজা নিজেই তলোয়ার দিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করবেন। একে একে 6 দিন পার হয়ে গেল, কিন্তু সর্দার মালির ভেতরে ভয়ের কোনো চিহ্ন বা বাবান্তর দেখা গেল না। সে নিয়মিতই খানা খেল এবং তার প্রত্যাহিত কাজ চালিয়ে গেল। অবশেষে 7 দিনের দিন সকালে তাকে জিজ্ঞাসা করা হলো তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। সে গম্ভীর মুখে জানালো সে রাজার সঙ্গে একাকী নিভৃতে কথা বলতে চায়। কথাটা এতই গোপন এবং জরুরি যে এটা আর কেউই শুনতে বা জানতে পারবে না। মালির এই অদ্ভুত শেষ ইচ্ছার কথা শুনে রাজা খুবই অবাক হলেন। কি এমন কথা যে কথাটা আর কেউ শুনতে পারবে না, এমনকি তার প্রধানমন্ত্রীও না। অনেক ভেবে ভেবে তিনি কুল কিনারাও পেলেন না। অবশেষে একজন মৃত্যুপথযাত্রীর অন্তিম ইচ্ছা পূরণের জন্য তিনি রাজি হলেন। আবার গোপন কথাটা কি এটাও জানতে তার খুবই আগ্রহ হচ্ছিল। সুতরাং সর্দার মালিকে হাত পায়ে শিকড় পরিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। মালির ইচ্ছা অনুযায়ী এবার সব লোক লস্কর অন্দরমহল থেকে বের হয়ে গেল। শুধু প্রধানমন্ত্রী দরজা বন্ধ করে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। আগেকার দিনে কয়েদিদের বিশেষ কোনো পোশাক ছিল না। এখন যেমন সাদার উপর কালো ডোরাকাটা পোশাক দেখেই কয়েদিদের চেনা যায়, তখন এসব ছিল না। যার যে পোশাক আছে তা পরেই সে থাকত। শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যদি রাজার কোনো ক্ষতি করে এই আশঙ্কায় তার হাত পা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু রাজার তো ভালো লাগলো না। তাছাড়া এই সর্দার মালি তার অনেক দিনের পুরনো, সব বাগান রাজার হয়ে সেই দেখাশোনা করে। সুতরাং রাজা তার হাত ও পায়ের শিকল খুলে দিতে বললেন। শিকল মুক্ত হতেই রাজা তখন মালিদের সর্দারের কাছে তার একান্ত গোপনীয় কথাটা শুনতে চাইলেন। একটু সময় চুপ থেকে মালি বলতে লাগলো, রাজা মশাই, আমার এই গোপন কথারই নতুন আর অদ্ভুত গাছটাকে নিয়ে যদি অভয় দেন তাহলে আমি আমার আশঙ্কায় কথা বলি। রাজা তাকে নির্ভয়ে বলতে অনুমতি দিলেন। মালি সর্দার বলতে শুরু করলো, রাজা মশাই,
এই নতুন গাছটি মনে হয় সকল অমঙ্গলের মূল। আশ্চর্য হয়ে রাজা বললেন, এর মধ্যে তুমি অমঙ্গলের কি দেখলে? মালি জবাব দিল, গাছটিতে ফল ধরার পর আমাদের এত খবরদারির পরও একটা ইঁদুর ফলটাকে খেয়ে ফেলল। আপনি বললেন এর উপযুক্ত প্রতিফল ইঁদুরটা পাবে। সত্যিই তার 2 দিন পর ইঁদুরটাকে সাপে খেল। আমরা এতদিন বাগানে কোনোই সাপ দেখিনি, অথচ সাপটা এলো এবং ইঁদুরটাকে খেয়ে ফেলল। তারপর এতদিন যে ছেলে কোনো দিন আমার অবাধ্য হয়নি, সে ছেলেই আমার হুকুমের অবাধ্য হয়ে সাপটাকে মেরে ফেলল। এবং আমি কোনোদিন কাউকে একটা লাঠির বাড়িও দেইনি, অথচ সেই আমি লাঠির বাড়ি দিয়ে ছেলেটাকে মেরে ফেললাম। আবার আপনার এত স্বাদের বাগান, যার জন্য আমি জীবন দিয়ে পরিশ্রম করি, সেই আমাকেই আপনি নিজেই আজ হত্যা করতে চাইছেন। আপনি রাজা, আপনি তো ন্যায়ের স্বার্থে আমাকে হত্যা করতেই পারেন, আর জল্লাদদের হাতে হত্যা হওয়ার চেয়ে আপনার হাতে মৃত্যু হওয়াই আমার কাছে অনেক অনেক সম্মানের। তবে আমি যেটা নিয়ে চিন্তিত হয়েছি সেটা মৃত্যু চিন্তা নয়, বরং আপনার বিষয়ে। অবাক হয়ে রাজা বললেন, আমাকে নিয়ে তোমার কিসের চিন্তা? মালি বলল, রাজামশাই, বেয়াদবি নেবেন না। একটু চিন্তা করে দেখুন, ফলটি পাকতেই ইঁদুর এলো, ইঁদুর খেতে সাপ এলো, সাপ মারতেই আমার লাঠির আঘাতে যুবক মালি ছেলেটা মারা গেল, এবং তার কারণে আজ আমি মারা যাচ্ছি। আমার ভয় হচ্ছে আমার মৃত্যুর পরে তো আপনার পালা। যদি আপনার কিছু হয়ে যায় তবে আমি খুবই কষ্ট পাব। এ কথা বলতে বলতে মালির চোখ দিয়ে 2 ফোঁটা বেদনার অশ্রু গড়িয়ে নিচে পড়ল। রাজামশাই এতক্ষণে আসল ঘটনাটি বুঝতে পারলেন। সত্যিই তো এই মৃত্যু তো পালাক্রমে চলছে। যে যাকে মারছে সেই অপরের হাতে পরপরেই মারা যাচ্ছে। আজ যদি তিনি মালিকে হত্যা করেন তবে যে কোনো দিন তিনি নিজেও মারা যেতে পারেন। হয়তো তার নিজের বিশ্বাসভাজন কেউই তাকে হত্যা করতে পারে। চিন্তায় রাজার কপাল কুঁচলে উঠল। তিনি অনেকক্ষণ চুপ করে ভাবলেন। তারপর এই মৃত্যুকেশল বন্ধ করার বুদ্ধি বের করে ফেললেন। তিনি যদি এখন মালিকে হত্যা না করেন তবে অভিশাপ তার উপর বর্তাবে না, ফলে তার এখন আর সেই ফলের অভিশাপে মৃত্যু হবে না। এই কথা বোঝার পর রাজার মনের দুশ্চিন্তা কেটে গেল। তিনি প্রফুল্লভাবে সরদার মালিকে বললেন, যাও, আমি তোমার প্রাণ ভিক্ষা দিলাম। তারপর মন্ত্রীকে ডেকে মালিকে 10,000 মুদ্রা পুরস্কার দিতে বলে অন্দরমহলের দিকে রওনা হলেন। এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।